এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের মনে কষ্ট আছে। কারো কষ্ট অল্প, আবার কারো কষ্ট পাহাড় সমান। কেউ কষ্ট পায় পরিবার থেকে, কেউ কষ্ট পায় স্বামী থেকে, আবার কেউ কষ্ট পায় পর মানুষ থেকে। সব কষ্ট মনের ভিতর নিয়েও আমাদের বেঁচে থাকতে হয়, সংসার করতে হয়। তো বহু বছর পরে এরকম মুষলধারা বৃষ্টির মধ্যে আমি ভিজে আসছি। এত ভালো লাগছে, কি ঠান্ডা পানি। মনের যত দুঃখ কষ্ট আছে সব বৃষ্টির পানিতে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলছি। কিন্তু বৃষ্টির পানি দিয়ে কি দুঃখ মোছা যায়? যদি মোছা যেত তাহলে মানুষ দিনে 3-4 বার করে বৃষ্টিতে ভিজতো। আমার হাত চুলকাইতেছে, অ্যালার্জির সমস্যা নাকি জানি না, হাত চুলকাইতেছে। যাওয়াই ডাকতেছে, ঠান্ডা পড়তেছে, ঠান্ডা পড়তেছে। এখন কিন্তু মাগরিবের আজান দেয় নাই, আসরের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। মাগরিবের আজান দিতে এখনো 1 ঘন্টা আধা ঘন্টার মতো সময় বাকি আছে। তো বৃষ্টি দেখে আর মুখ সামলাতে পারলাম না, এত গরম লাগতেছে, ভাবলাম তো একটু বৃষ্টিতে নেই করি। মিঠাই নামতে চাইছিল কিন্তু দেই নাই, কারণ ছেলের এমনিতেই ঠান্ডা। আমার বিশ্বাসও করলাম দেখা বৃষ্টিটা নামতে দিতেছে, না মাম্মা নেওয়া যাবে না। যাই হোক, মনের আরেকটা আশা পূরণ হলো, বৃষ্টিটা আজকে ভিজে এখন জায়গা কাপড় আরো কিছুক্ষণ ভিজছে। এই বিদ্যুৎ চমকাইতেছে, মেঘেরে ডরায় না ডরায় ঠান্ডারে। তো এই যে বৃষ্টি, সকাল থেকে আমি সেটি স্কুলে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজেই। কি বজ্রপাত হইতেছে, বাবা যাও ভালো করে, সাবধানে যাইও। কি অন্ধকার দেখছেন, রাত হয়ে গেছে, সকাল 7:30টায় রাত হয়ে গেছে। রাত না পোয়াইতে পোয়াইতে আবার রাত হয়ে গেছে। তো মিশারির দাদু যাচ্ছে গাড়িতে তুলে দিতে, স্কুলের গাড়িতে। যাই হোক, দুনিয়াদারি অন্ধকার, আর যেইভাবে বজ্রপাত পড়তেছে ভয়ই লাগতেছে। আর এদিকটা একটু খেয়াল করেন, সিসি ক্যামেরার লাইট কিন্তু জ্বলে উঠছে, লাইটে বুঝতেছে রাত হয়ে গেছে। অন্ধকার হইলে যে লাইট জ্বলে, এখন তো অন্ধকার হয়ে গেছে, এই জন্য ক্যামেরার লাইট জ্বলে উঠছে। আর এই পাশ দিয়ে দেখেন কাপড় ধোয়া হয়েছে। গতকাল রাতে মেশিনে কাপড় দিয়েছি, কারণ দিনের বেলা কারেন্ট থাকে না, কারেন্ট আসে যায়। তাও রাতে দিয়েছি বলে একবার যে কারেন্ট গেছে 1 ঘন্টার খবর নাই। তারপরে অবশেষে কাপড় ধোয়া হইল। এখন সকালে কাপড় আমি রোদে শুকাতে দিচ্ছি, যদিও রোদ নাই বাইরে, কিছুক্ষণ পর পর ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। তো ভাবছি আজকেও কাপড় বাইরে শুকাতে দিব না, একবারে ঘরে সেট করব। কিছুক্ষণ পর পর আনা নেওয়ার চেয়ে ঘরে একবারে শুকাতে দেওয়া ভালো না, ঘরে যেহেতু জায়গা আছে। তো এখন কাপড়গুলো নিয়ে তারপর ঘরে শুকাতে দিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, এবং বাড়ির বাইরে হচ্ছে লেবু বাগান। তো এই যে আশেপাশে যারা আছেন ভাড়াটিয়া, তারা অনেক সময় কি করে, লেবু নিয়ে যায়, না বইলেই নিয়ে যায়। তো 2 দিন আগেও দেখে গেছি গাছ ভরা লেবু, আজকে দেখি নাই, বড় বড় লেবু দেখছি, লেবু আর পাই না। তো এই যে আমি ঝুড়ি নিয়ে আসছি, দেখি লেবু তুলে নিয়ে যাওয়া যায় কিনা। ওই যে একটা লেবু দেখেন হলুদ হয়ে গেছে, মানে পোকায় শাল বিন্ধাই দিছে। কত লেবু দেখে গেছি, দেখেন না গাছে লেবু নাই।
এই দিকটায় দেখি, এদিকটায় ঝোপ, এদিক থেকে আর নিতে পারে না। আমি এদিক দিয়ে দেখি বড় বড় লেবু আছে কিনা। বাত্তি বাত্তি, এটা বাত্তি হয়েছে, নিয়ে ফ্রিজের মধ্যে রাইখে দিই। কি বলেন? সব নিব গা মানুষে যদি না নিই। আমরা লেবু খাই কিনে, বুঝছেন নি, আর মানুষে না বললা গাছ থেকে লেবু নিয়ে যায়। এটা বাত্তি হয়েছে, ওগুলা সব বাত্তি, এইটাও বাত্তি। এগুলা থাকুক, এগুলো 2 দিন পরে নিমুনে যদি থাকে ভাগ্যে। আরো আছে এই যে একটা, এটাও বাত্তি হয়েছে। এই যে দেখা যাইতেছে ওইদিকে 2টা, এইটা বাত্তি হয়েছে মনে হয়। উড়ি গেলা, সাবধানে তুলতে বলে লেবু গাছে কাটা কাটা বিনছে নি। আর কই, এই যে একটা নিয়ে ফ্রিজে থুয়ে দিলে তো ভালোই থাকবো। আমরা অত বাজার থেকে যে লেবু আনাই হালির হালি, মনে করেন 15 দিন 20 দিন ফ্রিজে রেখে খাই, কিছু হয় না। তো গাছের লেবু তো থাকবই। ওই টুনটুনি বুড়ি, কি লেবু? তুমি লেবু তুলতে আসছো মাম্মা? তুমি লেবু তুলতে আসছো? দেখছেন অবস্থা, মশাই কি করছে হাতটারে। কি মামা? কাটা, দূরে না দূরে না, আল্লাহ আল্লাহ আল্লাহ, কাটা বেঁধে যাবে। আমার লেবু লিয়ে আবার পিছন পিছন আইসা পড়ছে লেবু তুলতো। কি মামা? খাই খাই, যেই গরম পড়ছে। তারপরে এগুলা হচ্ছে কলম্বো লেবুর জাত, কিন্তু লেবুগুলা দেখেন পোকায় নষ্ট করে ফেলছে। পোকায় যখন আক্রমণ করে তখন লেবু কিন্তু আর বড় হয় না, আর লেবুর ভিতরে রস হয় না। এদিকটা দেখা যাচ্ছে একটা লেবু বড় হয়েছে, এটা তুলে ফেলি। দেখেন ধরার সাথে সাথে উঠা গেছে, এই যে অসুস্থ দেখা ধরার সাথে সাথে উঠা গেছে। তুমি এটা নিয়ে আসছো? আল্লাহ গো, মশার কামড় খাইতে দেখেন আসছে আমার পিছন পিছন। আরো তুলবো না থাকবো গাছে? আরো কিছু আছে ওই দিক দিয়া, একটু বড় হয়েছে। কি মামা? এই যে একটা বড় হয়েছে, এটাও তুলে ফেলি। এগুলা এর থেকে বড় হয় না, এগুলো হচ্ছে এলাচি লেবুর জাত। এগুলো বড় হোক, সিফার মধ্যে যখন মানুষ দেখবো না, নিতে পারবো না। যেগুলো খোলা জায়গার মধ্যে আছে ওইগুলো নিয়ে যাইয়া। এই যে আরেকটা, এটাও নিয়ে যাইয়া। কি মামা? এই লেবু বাগানে শুধু এতগুলা লেবু ছাড়া নাই, পুরোটা এরিয়া জুড়ে গ্যাদারিং ছিল লেবু গাছে। পরে মিশারি লেবু কি করছে, কাইটটা ফাঁকা করে দিছে, যে ফাঁকা থাকতে বলে লেবু হইব। পরে দেখা গেছে আর লেবুর ডালই হয় না। এই যে দেখেন, এই গোড়া থেকে কাইটা দিছে, একদম গোড়া থেকে কাটার পরে এই যে 2-1টা ডাল হয়েছে, এই 2-1টা ডালের মধ্যেই লেবু। আগে তো অনেক জাফরাইনা ছিল। চলো চলে যাই, চলো ঘরে চলে যাই, যেই মশা। ওকে, আর তুলতে হইব না লেবু। এই যে এদিকটা একটা লেবুও নাই, দেখছেন? এই গাছগুলোতে একটা লেবুও নাই, সব মানুষ নিয়ে গেছে গা। এগুলো যে চোখের সামনে, এই জন্য নিছে। আর আমি যেই লেবুগুলা তুলছি এগুলো সব ওই যে ভিতর থেকে, সিফার ভিতর থেকে, কলা গাছের সিফার থেকে তুলছি, এর জন্য পাইছি। চলো, এটা তুমি নিতে পারবা? ধরো দেখি, ধরো দেখি নিতে পারো কিনা। ইহ আরে অনেক ভারী, পারি না গো, আরেকটু বড় হতে হবে। যাই গিয়ে এখন লেবু নিয়ে। আজকে শুটকির ভুনা করছি, লেবু দিয়া শুটকির ভুনা খাবো। আচ্ছা মামা, তো এই টুনটুনি পাখি ঘরে চলে আসছে। টুনটুনি পাখির সাথে মশার যে কি আরি, যেইখানে যাইবো মশাই কামড় দিব। ঘরে থাক, বাইরে থাক, উঠানে থাক, যেইখানে থাক মশাই কামড় তাকে দিবেই। তো এই যে দেখেন, মেয়ের জন্য মশার মলম আনাইছি। এগুলা ঢাকা থেকে মলম আনাইছি ননদরে দিয়া। মলম লাগাই, তারপরও মশাই কামড় বাদ দেয় না। আমি বুঝি না মশাই কি আরি মিশরাতুল জজমের সাথে এই যে মলম দেই, মলমেও মানে না, তারপরও মশাই কামড় দেয়। দেখছেন নি কামড় দিয়ে কি ফুলাইছে? আর তার শরীরের মধ্যে অ্যালার্জির সমস্যা আছে, কামড় দিলে একদম টিউমারের মতো হয়ে যায়। দেখেন, বুঝছেন? ওষুধও কাজ হয় না। দেখো, আসো এখন আবার ওষুধ দিয়ে দিই। 2 বার করে ওষুধ দিই, সকাল বিকাল।
আজকে কি রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছেন কাঁঠাল বিচি, সাথে রয়েছে দুন্দুল, এর নিচে রয়েছে চিংড়ি মাছ। আজকে চিংড়ি দিয়ে দুন্দুল আর কাঁঠাল বিচির তরকারি রান্না করছি। সবসময় তো দেখেন মাংস মাংস মাংস, আজকে খুব ব্যতিক্রম ধর্মী তরকারি। তাই বলে যে সবজি রান্না করি তা কিন্তু না, সবজি রান্না করা হয়, মাংস রান্না করা হয়, কিন্তু আজকে আপনাদেরকে সবজি রান্না দেখাচ্ছি। সেই সাধারণ মশলা দিয়ে পেঁয়াজ, একটু রসুন দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে চিংড়ি মাছ কষিয়ে তারপরে এই দুন্দুল আর কাঁঠাল বিচি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষাবো। আর দুন্দুল তরকারির মধ্যে কিন্তু পানি দিতে হয় না, এগুলোর মধ্যে অনেক পানি ওঠে এমনিতেই, তো আজকেও কোনো পানি দিব না, পানি ছাড়া রান্না করব দুন্দুলের তরকারি। আর এদিক দিয়ে দেখেন ঢেঁড়স ভাজি করে ফেলেছি, ভেন্ডি ভাজি। আকাশের অবস্থা কেমন? আজকেও আকাশের অবস্থা নরম, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো আজকে 2 রকম তরকারি রান্না করছি, ঢেঁড়স ভাজি আর হচ্ছে দুন্দুল। তাছাড়া গতকালকের তরকারিও রয়ে গেছে। এদিক দিয়ে যে ভাতও রান্না করেছি, মিশারিকে খাইয়ে স্কুলেও পাঠিয়েছি, ডিম সিদ্ধ করেছি, অনেক কিছুই রান্না করা হয়েছে না। এদিক দিয়ে দেখেন এই যে বৃষ্টির মধ্যে আমার ননদ আম পাঠাইছে, এই যে দেখেন অবস্থা কত আম। এগুলো হচ্ছে সব রূপালি আম, এখানে না হলেও 10 থেকে 15 কেজি আম হবে। এই রূপালি আম আমাদের সবার পছন্দ, আমার শাশুড়িও পছন্দ করে ভাত দিয়ে দুধ দিয়ে খাইতে, আমরাও পছন্দ করি। যেহেতু রূপালি আম একদম সবার লাস্টে হয়, এগুলা সংরক্ষণ করেও কিন্তু খাওয়া যায়, আধা কাঁচা আধা পাকা রেখে খাওয়া যাবে ঘরে রেখে। ওরে আল্লাহ রে, এত বাড়ি কেমনে আনছেন আপনি? এটা রাস্তা থেকে নিয়ে আসছে, প্যাক কাটা বৃষ্টির মধ্যে গাড়ি আর বাড়িতে আসতে পারে নাই, তো রাস্তার মধ্যে নামাই দিয়ে গেছে। এটা আমার শাশুড়ি আবার দৌড়ে নিয়ে আসছে, অনেক ভারী। আমি আঙ্গাইতে পারতেছি না। এদিক দিয়ে মিশরাত পাগল হয়ে গেছে ওর দাদুর কোলে ওঠার জন্য, দাদু ধরে রাইখা গেছে। কি চিল্লান, চিল্লাইতে চিল্লাইতে কাহিল হয়ে গেছে। এখন দাদুরে দেখছে, এখন কোলে উঠবো। যাই হোক আমগুলো বলের মধ্যে ঢাই। রূপালি আম অনেক মিষ্টি, অনেক মিষ্টি, কিন্তু দেশি আম থেকে রূপালি আম অনেক মজা ও মিষ্টিও। চলেন দেখি দুন্দুলের তরকারি রান্না কেমন হলো। পানি দেই নাই, যেই পরিমাণ পানি উঠছে এই পানি শুকাইতে শুকাইতে অনেক সময় লাগছে। কাঁঠাল বিচি কিছু রাখছিলাম পলিথিনের ভিতরে, ওই পলিথিনের ভিতর থেকে কাঁঠাল বিচি ঘাইমা নষ্ট হয়ে গেছে, অনেক বিচি ফেলে দিছি আজকে। তারপরে নতুন কিছু বিচি ছিল ওইগুলা দিয়ে রান্না করছি, আর কিছু বিচি ছিল ওইগুলো ফ্রিজে রাখছি। আর এইভাবে পলিথিনে রাখবো না। আমার মায় বলতেছে মাটি দিয়া বলে রাখতে হয়, মাটি দিয়া গড়াইয়া রাখতে হয়, ছাই দিয়ে রাখতে হয়, বালি দিয়ে রাখতে হয়। শুধু পলিথিনে বিচি রাখলে বলে ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। যাই হোক রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শুরু হবে একটু পরে। তো মিশারি কিভাবে স্কুলে যায় আপনারা তো অনেকেই দেখেছেন, কিন্তু মিশারি কিভাবে স্কুল থেকে আসে সেটা তো আপনারা দেখেন নাই। আজকে আপনাদেরকে দেখাবো সে আসার সময় কেমন করে, কিভাবে আসে, তার চেহারা কতটা পরিবর্তন হয়, আমি সব দেখাবো আজকে আপনাদের। এর জন্য আসলাম ছেলেকে এগিয়ে নিতে। এই যে আমার আল আলিফ মিশারি চলে এসেছে গাড়িতে করে, হাইস গাড়িতে করে সে আসা যাওয়া করে। সবার লাস্টে নেমেছে, দেখেছেন গাড়িতে একটা বাচ্চাও নাই। সে সবার প্রথমে গাড়িতে ওঠে এবং সবার লাস্টে নামে, কারণ গাড়িওয়ালার বাড়ি হচ্ছে ওইদিকে। ও আমার বাবাটাই ব্যাগ নিয়ে আসতে পারতেছে না গো, আসো আসো, দাও দাও দাও। আজকে তোমার দাদু আসে না, আজকে তোমার মা এসেছে। দেখছেন নি, দেখছেন, এদিকে দেখাও, তোমাকে চেহারাটা একটু দেখাই। দেখছেন ফুলাটাই কাহিল হইয়া কেমন করতেছে। কি হয়েছে গো বাবা? কেন বমি আসতেছে? গরমে ফুলাই কেমন করতেছে? গাড়িতে এসে সারেনি আজকে? কি খেয়েছো বমি আসতেছে যে? গরম। যাও যাও তাড়াতাড়ি বাসায় যাও। লাগো আমার ফুলার কত কষ্ট হইতেছে, গাড়ি দিয়ে আসা যাওয়া করে তারপরও কাহিল হয়ে যায়। বমি করতে আসতেছে কেন জানেন? গরম, আবার আজকে টিফিনে বিরিয়ানি দিয়ে দিছি, এই বিরিয়ানি খাইয়ে মনে হয় তার বমি আসতেছে। আর দুপুরের টাইমে বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম ভিজা। মিশারি কি করছে জানেন? গত ক্লাসে শার্ট, তারপরে স্কুলের সাদা জুতা এগুলা ক্লাসেই রেখে এসে পড়ছে। আজকে অন্য জুতা অন্য শার্ট পরাই দিছি। গত ক্লাসে জার্সি নিয়ে গেছে, ফুটবল খেলা হইব বলে, তো সে যে জার্সি পরছে ড্রেস খুলে রাখছে ক্লাসে, ওইখানেই
রেখে আসছে। তারপরে জুতা, বুট জুতা নিয়ে গেছে, বুট জুতা পরে খেলছে, স্কুলের জুতা রেখে আসছে। তোমাকে কিছু বলি না দেখে তুমি সব জিনিস রেখে আসো। শীতের দিন জ্যাকেট রেখে আসবে স্কুলে, বই ফেলে আসে, খাতা ফেলে আসে, ওকে মাইর দিতে হইব না বলেন? মাইর দিলে ঠিক হয়ে যাব। এবং এই রাস্তা দিয়ে যেতে কি একটা যন্ত্রণা, আইরে ফেক কাদা, একটু বৃষ্টি হইলে রাস্তা নাই, গার্ড নাই বাড়িতে যাওয়ার। আর আপনারা বলেন বাড়িঘর করি না কেন? বাড়িঘর কিভাবে করবো? রাস্তাঘাট আছে? একটা গাড়ি নিয়ে ঢোকা যাইব বাড়িতে? আগে রাস্তা করব, তারপর করব বাড়ি। মানুষ নাই, গার্ডিয়ান নাই, শুধু বাড়ি করলেই হইব? তো দেখেন অবশেষে বাড়িতে আসলাম এবং দেখতেই পেয়েছেন কতটুকু জায়গা আমরা হেঁটে এসেছি। স্কুলের গাড়ি থেকে নামার পর অনেকটুকু জায়গা কিন্তু হেঁটে আসতে হয়েছে। এবং এইখানে দেখেন একটা আম গাছ থেকে পড়েছে। আমের সিজন প্রায় শেষ, না শেষই তো, গাছের মধ্যে মনে হয় আগাই ডোগাই ছিল। তো আমটা পড়া, এটা খাই। গাছ পাকা আম পড়ছে, টস করে যাওয়ার সময় রেখে গেছি। আমার ছেলে আমার আগে ঘরে যেতেছে, গিয়েছি সারবো, আধা ঘন্টা শুয়ে থাকবো, তারপর গোসল, তারপর খাওয়া। শুধু যে আপন মানুষ থেকে কষ্ট পাইছি তা কিন্তু না, পর মানুষ, পর দেশ থেকেও কষ্ট পাইছি। দেখেন 2 দিন আগেও খেলার কত উন্মাদনা ছিল, ব্রাজিল দল সাপোর্ট করতাম এবং সেই দলের জয়ের জন্য কত তর্কাতর্কি, কত কিছু করলাম, কিন্তু শেষ পর্যন্ত দলটা হেরে গেল। খুবই আফসোস। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন থেকে ব্রাজিল দলের সাপোর্ট করি। স্বপ্ন ছিল নিজের চোখে দেখব ব্রাজিল বিশ্বকাপ জিতেছে, নেইমারের হাতে বিশ্বকাপ, কিন্তু সেটা এবারও পূরণ হলো না। খুব কষ্ট লেগেছে যেদিন ব্রাজিল হেরে গেল। সারা রাত জেগেছিলাম, রাত 2টায় খেলা হয়েছে এবং এত দোয়া করেছি, এত কিছু করলাম, কিন্তু গোল দিতে পারলো না। নেইমার যখন নামলো তখন একটু আশা ছিল যে না এইবার গোল হবে, ও মা দেখি আরও 2 গোল খাইলো। তাও শেষ পর্যন্ত পেনাল্টিতে নেইমার একটা গোল দিল, একটু ভালো লাগছে, কিন্তু তখন তো সময় শেষ। হাতে যদি আরও 20টা মিনিট সময় থাকতো তাহলে হয়তো বা ড্র হইতো খেলা এবং লাস্টে আবারও পেনাল্টিতে যাইতো, তখন হয়তো বা রেজাল্ট অন্যরকম হতে পারতো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এত তাড়াতাড়ি যে বিশ্বকাপ থেকে ব্রাজিল দল বিদায় হবে কল্পনা করি নাই। অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত খেলবে সেটা ধারণা ছিল, কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলতে পারলো না। হায়রে কপাল, প্রিয়জন থেকেও কষ্ট পাইলাম, এখন যেই দলের সাপোর্ট করি সেই দল থেকেও কষ্ট পাইলাম। এই কষ্ট যে কোথায় রাখবো, কোথায় লুকাবো, কিভাবে ঢাকবো বুঝতে পারছি না। কষ্টে বুকটা ছারখার হয়ে গেল। যাই হোক, এই দিন না, আরও দিন আছে, সামনে আবারও বিশ্বকাপ হবে, তবে 4 বছর পরে। তখন হয়তো বা আমার বাচ্চা কাচ্চা আরেকটু বড় হবে, আরেকটু বুঝতে শিখবে, তখন বিশ্বকাপটা আরও বেশি জমবে, তাই না? তো এবারের মতো বিশ্বকাপকে বিদায় জানালাম, তবে সামনে রয়েছে ফাইনাল। দেখি ফাইনালে কে যায় এবং কে বিশ্বকাপ নিয়ে যায়। নামাই দাও, ওকে নামাই দাও, নামাই দাও, নামাই দাও, নামাই দাও।